জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে স্থানীয় ভোট চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের অধীনে আগে স্থানীয় নির্বাচন দাবি জামায়াতের। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে। টানা আলোচনার পরও সংবিধানের মূলনীতি, এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলগুলোর ভিন্ন মত। আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। রাষ্ট্রের কোনো একক ব্যক্তির ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ জাতি রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে সাংবিধানিক নিয়োগ কমিটি এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটির বিষয়ে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে। পরামর্শগুলির ভিত্তিতে ঐকমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালের সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার, কাল তোলা হবে আদালতে। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে নেওয়া হলো আওয়ামী লীগ নেতা নানক ও মির্জা আজমের লিখিত জবানবন্দি। অর্থ উপদেষ্টার বৈঠকে সাড়া না দিয়ে কঠোর কর্মসূচির ডাক এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। দাবি না মানলে 28 জুন শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। কাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। আসন বিন্যাসে দূরত্ব রাখা, মাস্ক ব্যবহার সহ 33 দফা নির্দেশনা। প্রশ্ন ফাঁসের সুযোগ নেই দাবি শিক্ষা বোর্ডের। এবং বেদখল রাজধানীর তেজগাঁও সড়ক, 24 ঘন্টায় অর্ধেক রাস্তা জুড়ে থাকে ট্রাক পিকআপ, চলে গাড়ি মেরামত। পার্কিং এর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা। জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের প্রশ্নই ওঠে না, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে নির্বাচনে জেতা যাবে না বলেও সতর্ক করেছেন তারা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং তাদের পরিবারকে চিকিৎসা সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় বক্তব্যে ক্ষমতা নয়, অপরাধ দেখে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাতের দাবির প্রতিক্রিয়ায় বলেন, আগে হবে সংসদ নির্বাচন, পরে নির্বাচিত সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। আমাদের বক্তব্য সুস্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে। সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের প্রতিবাদী যুব সমাবেশে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনে জেতার আশা না করে। 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর যারা গুম, খুন, অন্যায়ের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান বিএনপি নেতারা। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার ভোট চায় জামায়াত। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ভোটে সবাইকে সমান সুযোগ দিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। একই সঙ্গে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল এবং অনলাইন পদ্ধতিতে ভোট নেয়ার প্রস্তাব জামায়াতের।
মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর পরদিনই বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে আসে জামায়াতে ইসলামের 3 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচন চায় তার দল। লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা দাবি করেছি। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। বলেন, বর্তমান কমিশনের পুনর্গঠন না চেয়ে তাদের উপর আস্থা রাখতে চায় জামায়াত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ইসির কাছে। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। কাগজে যেন না হয়, এটা যেন বাস্তব ময়দানে এবং ফিল্ডে হয়। আমার কাগজের সাথে বা যা লিখিত থাকবে সেটা মাঠের সাথে মিল থাকে। প্রবাসী ভোটারদের জন্য সহজ পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট এবং অনলাইন পদ্ধতিতে ভোট নিতে ইসির কাছে প্রস্তাব দেয় জামায়াত। অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের আলোচনা। সংবিধানের মূলনীতি, সাংবিধানিক কাউন্সিল এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এনসিসি বাদ দেওয়ার শর্তে প্রধানমন্ত্রীর 2 মেয়াদ নিয়ে একমত বিএনপি। অন্যদিকে মূলনীতি নিয়ে বেশিরভাগ দল একমত হলেও ভিন্ন মত বাম দলগুলোর। সব মত পর্যালোচনা করে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। 2 দিন মুলতবির পর বুধবার শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের বৈঠক। আলোচনা হয় সংবিধানের মূলনীতি, এনসিসি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। বেলা 11টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল 5:30টায়। বৈঠকে এনসিসির পরিবর্তে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেয় কমিশন। যদিও তাতে একমত হয়নি বিএনপি সহ কয়েকটি দল। সংবিধানের মূলনীতি নিয়ে বেশিরভাগ দল একমত হলেও ভিন্ন মত বাম দলগুলোর। পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনের বিরুদ্ধে 23 বছর যে দীর্ঘ লড়াই হলো, সেই লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই আমরা কিন্তু এই মূলনীতিগুলোকে দেখি। সেই সংবিধান তো ব্যর্থ প্রমাণিত হয়েছে। এখন আবার কেউ 72-এর সংবিধানের মূলনীতি এটা আবার রেখে দিয়ে তারা আবার নতুন দেশ চায়, এটা আমরা বুঝি না। যে কমিটিতে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, স্পিকার থাকবেন এবং বিরোধী দলের পক্ষ থেকে অন্যান্য দল থেকে একজন প্রতিনিধি থাকবেন। এদের মাধ্যমে যদি দুদকের চেয়ারম্যান, প্রধান নির্বাচন কমিশনার এবং পিএসসি চেয়ারম্যান সহ এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হয়, তাহলে তো নিরপেক্ষতাটা কিছুটা হলেও রক্ষা হবে। সংবিধিবদ্ধ নিয়োগ কমিটির বিষয়ে একমত জামায়াত ইসলামী। ক্ষমতার ভারসাম্য নিশ্চিতে এ বিষয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান এনসিপির। ভবিষ্যতে যেন রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রের ক্ষমতা এক ব্যক্তির কাছে সীমাবদ্ধ না থাকে, এই বিষয়টাকে নিশ্চিত করতে, গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে, অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটির বিষয়ে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন। রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে প্রাথমিকভাবে একমত বিএনপি। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে, এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহে সব মতামত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। পরামর্শগুলির ভিত্তিতে ঐকমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে
রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবেন। যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সংস্কার বাস্তবায়ন ও জাতীয় সনদ তৈরিতে গত 20 মার্চ থেকে এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের 51টি অধিবেশন হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপি নেতার মামলার 20 নম্বর আসামি সাবেক সিইসিকে কাল তোলা হবে আদালতে। ডামি বা সাজানো নির্বাচন করার অভিযোগে সাবেক 3 সিইসি সহ 24 জনের নাম উল্লেখ করে রোববার শেরেবাংলানগর থানায় মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান, যেখানে 20 নম্বর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বসুন্ধরায় নিজ বাসভবন হলেও মগবাজারে আত্মগোপনে ছিলেন সাবেক সিইসি। বুধবার দুপুরে সেখান থেকেই তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেফতার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না। তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। কাউকে গ্রেপ্তার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে, কিছু ডাটাবেজের কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, না হলে আগামীকাল যাবে। 2014 সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ সহ বাকিদের ধরতেও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলেও জানায় ডিবি। অভিযুক্ত হিসাবে তাদের নাম এসেছে, যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। তাদের ব্যাপারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এর আগে গত রোববার 2018 সালের জাতীয় নির্বাচনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ধরে পুলিশে দেয় জনতা। পরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে 4 দিনের রিমান্ডে রয়েছেন সাবেক এই সিইসি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। জঙ্গিবাদ সহ নানা ধরনের প্রচারণা চালিয়ে পিলখানা হত্যার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল বলে জানায় কমিশন। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন জানানো হয়, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। কমিশন প্রধান জানান, এ হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতীয়মান। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনার কারণ ভিন্ন খাতে নেয়ার জন্য চালডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করা জনবল নিয়োগের মতো বিভিন্ন বিষয় প্রচার করা হয়। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। চাল ডালের বিষয় যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। দুটো তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন, প্রায় সব ক্ষেত্রে। কিন্তু আমরা এই কথা বলবো না, আমরা ফাইনাল উত্তর দেব, চূড়ান্ত উত্তর দেব। এখনো 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি দূতাবাস ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানায় কমিশন।
তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্লাস্টিককে বিশ্বের সঙ্গে তুলনা করে সবাইকে তা বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্লাস্টিক শুধু পরিবেশ নয়, সব জীবনের জন্য বিষ। এর জন্য জীববৈচিত্র্য ধ্বংসের মুখে জানিয়ে পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় কথা বলেন প্রধান উপদেষ্টা। পৃথিবীতে প্রায় 700 বছর থাকে। নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে দূষিত হচ্ছে পরিবেশ, যা কয়েক গুণ বাড়াচ্ছে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। এতে অস্বাভাবিকভাবে ঘটছে জলবায়ুর পরিবর্তন। এমন বাস্তবতায় বুধবার বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যুদ্ধ বিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জের মুখে আছে মানুষ। জীবন বাঁচাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোর দেন তিনি। আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি। সাবধান হন। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। প্লাস্টিক পরিবেশ ও প্রাণের জন্য হুমকি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঠিক ব্যবস্থাপনা না থাকায় হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ এগিয়েছে জানিয়ে এই কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসবো। পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় বসবে 12,51,000 পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। আসন বিন্যাসে দূরত্ব বজায় রাখা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে সমন্বয় কমিটি বলেছে, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষা জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসসি বৃহস্পতিবার শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবার 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 জন পরীক্ষার্থী 2,797 কেন্দ্রে পরীক্ষায় বসবে। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, পরীক্ষা গ্রহণের 100% প্রস্তুতি শেষ হয়েছে। সিট ফেলা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সবগুলি আমরা সম্পন্ন করে ফেলেছি। করোনা এবং ডেঙ্গুর মহামারীর জন্য অভিভাবকরা যেন এসে গেটে বিল না করে। কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে। আবারও করোনার চোখ রাঙানিতে দেশ, তাই কেন্দ্রে পরীক্ষার্থীদের 3 ফুট দূরত্বে বসানো, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ডিস্টেন্স মেনটেন করতে বলেছি, মাস্ক ব্যবহার করতে বলেছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলেছি, পরীক্ষা কেন্দ্রের আশপাশে অহেতুক জট না পাকায় যাতে সেজন্য ব্যবস্থা নিতে বলেছি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্নসহ পরীক্ষার বিভিন্ন সামগ্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলেও দাবি সভাপতির। আমরা এই প্রশ্ন আউটের ঘটনাগুলো বা খবরকে আমরা গুজব মনে করে নিয়ে আগাবো। চলতি বছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আলোচনায় বসতে অর্থ উপদেষ্টার ডাকে সাড়া না দিয়ে আরও কঠোর কর্মসূচি দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলন করে জোটের নেতারা জানান, চেয়ারম্যানকে অপসারণ করা সহ 27 জুনের মধ্যে দাবি না মানলে 28 জুন শাটডাউনের পাশাপাশি পালন করা হবে মার্চ টু এনবিআর কর্মসূচি। আগামীকালও কর্মবিরতি পালন করবেন কর্মকর্তারা।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো কলম বিরতি শুরুর আগেই আলোচনায় বসার ডাক দেন অর্থ উপদেষ্টা। বুধবার সকালে উপদেষ্টা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবার ঐক্যমত্যের ভিত্তিতে 31 জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে। বৃহস্পতিবার আলোচনায় বসারও আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। তবে নিজেদের অবস্থানে অনড় থেকে বিকেলে সংবাদ সম্মেলন করে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার ডাক প্রত্যাখ্যানের কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। এই সভার নোটিশটি একটি আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি উক্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় উক্ত আলোচনায় অংশগ্রহণ করবে না। এ সময় 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা সহ তাদের দাবি মেনে নেওয়া না হলে 28 জুন শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়াও কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে প্রতিহতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কঠোর কর্মসূচির বাইরে থাকবে বলে জানানো হয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। আবারও দখলদারদের কবলে চলে গেছে রাজধানীর তেজগাঁও সড়ক। দিনরাত 24 ঘন্টা সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকে ট্রাক ও পিকআপের পার্কিং। এতে যে উদ্দেশ্যে এলাকাটি দখলমুক্ত করে যান চলাচলের জন্য সড়ক তৈরি করা হয়েছিল তা ব্যাহত হচ্ছে প্রতিদিনই। যদিও উত্তর সিটি কর্পোরেশন বলছে ওই এলাকায় শুধু পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করবেন তারা। ভবন নির্মিত হলে দখলমুক্ত হবে তেজগাঁও সড়ক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। 4 লেন সড়কের 2টি লেনই দখল করে আছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। দেখে গ্যারেজ মনে হলেও এটি তেজগাঁও সড়ক। শুধু সড়ক দখল রেখে অবৈধ পার্কিংই নয়, কোথাও কোথাও চলছে গাড়ি মেরামতের কাজও। কোথাও আবার ফুটপাতের উপরই উঠে গেছে ট্রাক। মূল সড়কই যদি এই দশা হয় তবে গলিগুলোর কি দশা তা সহজেই অনুমেয়। সার্ভিস লেনে রিক্সা বা ভ্যান চলার পথ বন্ধ করে রাখা হচ্ছে গাড়ি, ফলে দুর্ভোগে পথচারীরা। লরি রেখা তো রাস্তাটা অর্ধেক বন্ধ করে রাখছে, অনেক জ্যাম পড়ে, পুরো মিলায় জায়গাটা পুরো হজবরল হয়ে যায়। পিছনের দিকে যে ঝুলন্ত অংশটা থাকে ওটা একেবারে ফুটপাতের উপর উঠায় দেয়। এই যে হাইটা যাওয়া আসা অনেক সমস্যা হয়, দুটা মানুষ যেতে পারতেছি না। চিপা রাস্তা দিয়ে আসলাম, হ্যাঁ তা অনেক রিস্ক, তাই না? অনেকে যে বখাটে ছেলেরা বসে ছিল, যাতায়াতের জন্য একটা বেড়া পর্যন্ত দেওয়া হয়েছিল, সেটা ভেঙে আবারও গাড়ি রাখতেছে এইভাবে। বছর দশক আগে কয়েক দফা চেষ্টার পর 2015 সালে তেজগাঁওয়ের সড়কগুলো দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরবর্তীতে তৈরি হয় 4 লেনের সড়ক। কিন্তু 2 থেকে আড়াই বছর স্বাভাবিক থাকলেও আবারও দখলের কবলে চলে গেছে তেজগাঁওয়ের সবগুলো সড়ক। চালকদের দাবি, নির্দিষ্ট পার্কিং এর অভাবেই তারা মূল সড়কে গাড়ি রাখতে বাধ্য হন। একই রকম কথা বলছে পুলিশ ও পরিবহন মালিকরা। ট্র্যাক স্ট্যান্ডে ফুল হয়ে যাওয়ার পরে সড়কে গাড়িগুলো রাখা, তিনটিতে গাড়ি রাখতে পারলে আমাদের রাস্তায় কোনো গাড়ি রাখা লাগবে না। জায়গা নাই কারণে বিদায়ী এই গাড়িটি এলে গেল। তিনটিটা যদি মেরামত করে মোটামুটি আমাদেরকে দিত তাহলে আমাদের সমস্যাটা থাকতো না। যত পরিমাণ গাড়ি ঢাকা শহরে আসে সেই গাড়িগুলোর স্ট্যান্ডের জন্য যে জায়গাটুকু নির্ধারণ করা আছে তেজগাঁ এইটুকু খুবই কম। সমস্যার কথা স্বীকার করে সিটি কর্পোরেশন জানিয়েছে পার্কিং এর জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। তবে ভূমি সংক্রান্ত জটিলতায় সেই কাজও থমকে আছে। এখানে টিএনটির কিছু জায়গা আছে, গণপূর্তের কিছু জায়গা আছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে এখানে যে 9-10 বিঘা জায়গা আমরা পাবো, সেটাকে আমরা বড় মাল্টি স্টোরেড পার্কিং ব্যবস্থা আমরা করব। যদি দ্রুত জায়গাটা বুঝে নেই, আমরা পরের মাসেই কনসালটেন্ট নিয়োগ করে দেব। স্থানীয়দের দাবি, যে উদ্দেশ্যে এই সড়ক নির্মাণ করা হয়েছিল সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেজন্য যা করা দরকার সেটি করুক কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।